না শুভম না, এই নিয়ে তুই আর অশান্তি করিস না, চোখ কান বন্ধ করে রাখ। বলো কি মা, এভাবে দিনের পর দিন বৌদির অভিযান আমাদেরকে চোখ কান বন্ধ করে সহ্য করে যেতে হবে? না না, এ আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা তোরা কি বলতো, তোরা শুধু নিজেদের কথা ভাববি, একবারও ভাববি না আমার দুর্গার কথা। সে কি করছে, কেমন আছে, তোদের জানতে ইচ্ছে করে না? তবে মা করে, এ বাড়ির বাকি সবাই যদি নামটা মন থেকে মুছে ফেলতে, হ্যাঁ আমি যেটা পারি না মা। তাই তো তোমাদের কারুকে না জানিয়ে আমি একদিন লুকিয়ে লুকিয়ে দিদির বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ গিয়েছিলিস? মেয়েটা কেমন আছে রে? তার বাবা স্বামীকে মেনে নিয়েছে তো? আচ্ছা আমাদের কথা জিজ্ঞাসা করেনি? আচ্ছা তো আমি জানতে চাইনি তোর বাবা কেমন আছে? কি রে চুপ করে আছিস কেন, বল। প্রশ্নের জবাবটা আগে দেব, সেটাই আমি ভেবে পারছি না মা। তার মানে তোমার মেয়ে যে এখন অনেক বড় বাড়ির বউ হয়েছে মা। খাবা গোবা স্বামী তো প্রতিদিন। তোমার মেয়ে এখন দামি দামি শাড়ি পরে, গা ভর্তি সোনার হিরির গয়না পরে যেন রাজরানীর মতো সেজে রয়েছে। আমি যেতেই দিদি আমায় কোথায় বসাবে, কি খাওয়াবে তার জন্যই ব্যস্ত। এত কিছু খাবার দিল যে সেগুলো আমি কখনো চোখে দেখিনি মা, কখনো চোখে দেখিনি। আমার চোখে চোখ রেখে তুই আর একবার বলতো, সত্যি কথা বলতো। তুই কি রে, সেই ছোট্ট থেকে তোকে কোলে পিটি করে মানুষ করেছিস, তোর মনের ভাষার মুখের কথা যে এক নয়, তা আমার থেকে আর কে ভালো বুঝবে বল? ধরা পড়ে গেলাম মা। এত চেষ্টা করো, আমি আসল সত্যটাকে গোপন করে রাখতে পারলাম না মা। কি তোর আসল সত্য রে শুভম? তবে কি আমাদের মেয়েটা ছিল দুঃখেই রয়ে গেল? দুঃখে যা জীবন গড়া, সুখ কি কখনো তার পাশে আসে মা? আমাদের দুর্গা কোনো সুখী হয় না। ওই মহেশ মল্লিক দিদির জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে বাবা। আর তারই অত্যাচারের ভয়ে জামাই বাবু আজ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। সেই দুঃখে আর আমার দিদিও মনে হয় একেবারে শেষ হয়ে গেল। বৌমা, বৌমা তুমি না মানে বাজার করার টাকাটা এখনো পাইনি তো, তাই সামান্য বাজার করার টাকাটুকু আপনার কাছে নেই নাকি? আমার বার্থডে পার্টির বাজার করতে হবে বলে শুধু টাকার বাহানা দেখাচ্ছেন? বৌমা কি হলো, এমন মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন? আমার দিকে তাকান। চুপ করে জড়সড় হয়ে আছেন কেন? কিছু কি ভয় করছে? ভয় নয় বৌমা, ভয় নয়, আমার ভীষণ ভয়ঙ্কর লজ্জা করছে। চোখগুলো যে তাহলে আছে আপনার? তোমার মতো হয়তো নেই, মানে বলছিলাম তুমি যদি নিজের বাজারটা নিজেই করতে যেতে বৌমা, তাহলে দোকানদাররা বোধহয় তোমার কাছে কোনো পয়সাই চাইতো না। তার মানে যে পোশাকটা তুমি পরে আছো বৌমা, ওই পোশাকটা পরে বাজারে গিয়ে দোকানদারের সামনে গিয়ে দাঁড়ালে দোকানদারেরা বিনে পয়সাতেই তোমার বাজারের থলি ভরিয়ে দেবে।
তুমিও তো এদেশের ওই কাপুরুষদের মতো বউ পিটিয়ে পুরুষ সাজতে চাও, কিন্তু তোমার বোধহয় জানা নেই যে লাভলি বোন যদি থানায় একটা ডায়েরি করে তাহলে তোমাদের ঘর শুদ্ধ সবার কোমরে কিন্তু দড়ি পড়বে। মল্লিক মশাই, আমি করবো না দাদা, কিন্তু আমি আমার বাবা মাকে ছেড়ে আমার বাবা মায়ের অমতে দিয়ে আমাকে বিয়ে করেছি, তাই ওদেরকে জেলে পড়লে আমার যে কোথাও যাওয়ার জায়গা থাকবে না দাদা। আর এই সব জেনে ওনারা আমার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করছে। বৌমা বাবু, তাই যদি হয় তাহলে তুমি কেন আমার বাবাকে মারতে গিয়েছিলে? তুমি শুধু লাভলির ওই চর মারাটাই দেখলে বলো, কিন্তু একটা মানুষ কতখানি অপমানিত হলে তবে এই কাজ করে, আর সেই সম্বন্ধে তোমার কোনো আন্দাজ আছে বলো? মল্লিক মশাই, সরি 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 সরি, ওই তোমাদের আপনাদের ফ্যামিলিতে আমার মাথা ঘামানোটা উচিত হচ্ছে না। তাই বলছি লাভলি, তুই আমার মানি ব্যাগটা দেখেছিস? মানি ব্যাগটা আমি খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ, তোমার পকেটে তো ছিল, এখন কি নেই? আরে না রে নেই, তাই ভাবলাম যদি কোনো কারণবশত তোর ঘরে পড়ে থাকে। আমার ঘরে পড়ে থাকলে তো তুমি সেটা পেয়ে যেতে, কিন্তু অন্য কোথাও পড়ে থাকলে তো সেটা তুমি হজম হয়ে গেছে। হজম হয়ে গেছে মানে কি বলতে চাও তুমি? কি আমাদের সন্দেহ করছো বৌমা? তা কেন হবে? মল্লিক মশাই তো এসে পরে বৌমার ঘরে গিয়েছিল, যদি কিছু হয়ে থাকে তো সেখানেই হয়েছে। কিন্তু তার আগে যে আমি আপনাদের সাথে সাক্ষাৎ করেছি মেসমশাই, আপনাদের আমি প্রণাম করলাম, ওই দুর্গামনের কুশল সংবাদ তার জানালাম। মানে কি বলতে চাইছেন আপনি? না মানে আমি বলছিলাম ওই ওই অভাবের ফেলে পড়ে অনেক ভালো ভালো মানুষের স্বভাব নষ্ট হয়, তো তাই সেই অভাবের ফেলে পড়ে ওই আমার প্রণাম করার সুযোগে তোমার বাবা মায়ের মধ্যে যদি কেউ আমার পকেট থেকে হাত দেয়। মল্লিক মশাই, খবরদার, আমার বাবা মা আমার কাছে দেবতা, আর সেই দেবতাকে অসম্মান করলে আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হব যে আপনি আমার বস আর আমি আপনার এই কারখানার একজন সামান্য কর্মচারী। বাহাদুর না দেখিয়ে নিজের বাবা মাকে সার্চ করো। যারা চোর তারাই শুধু অপরকে চোর ভাবে লাভলি, কিন্তু আমার বিশ্বাস আমার বাবা মা কখনো এমন নোংরা কাজ করতে পারে না। তুই বিশ্বাস করলে ওরা তো বিশ্বাস করে না রে বড়, তাই আমি বলছি তুই আমাদের পরীক্ষা কর ওদের কথা মতো। না মা না, তা হয় না। আমি বলছি বড়, তুই আমাদের সার্চ কর, সত্যের অগ্নি পরীক্ষা দিতে আমরা প্রস্তুত। আয় বাবা আয়, আজ আমাদের তুই কলুষ মুক্ত কর। বাবা, তুমি তোমার বাবাকে সার্চ করো আর আমি তোমার মাকে সার্চ করছি। লাভলি, হ্যাঁ ওই তো ওটাই আমার বাড়ি যায়। তোমার পেছনে মারি না? ভালো করে রাখো, দেখো দাদা সব টাকা ঠিকঠাক আছে কিনা। কি গো, এই মনি ব্যাগ তোমার পকেটে কি করে এলো? তাই তো মল্লিক মশাইয়ের মানবে আমার পকেটে। আরতি আরতি, আমি কি স্বপ্ন দেখছি নাকি এখনো জেগে আছি? আকাশটা কি এখনো মাথার উপরে স্থির হয়ে আছে? পায়ের তলার মাটি কি এখনো ফেটে চৌচির হয়ে যায়নি? ওরে ওরে পরম, তুই বিশ্বাস কর, বিশ্বাস কর। ছি ছি বাবা ছি, তোমার যদি এতই টাকার প্রয়োজন ছিল তুমি আমায় বললে না কেন বাবা? না রে বড়, বলিস না। ধার দিনা যেমন করে হোক, আমি তোমার টাকার চাহিদা মেটাতাম। বড় বাবা, তুই কাকে কি বলছিস বাবা? যে মানুষটার সারা জীবন অন্যের উপোস করে থেকে তোদের 3 ভাই বোনকে মানুষ করে এসেছে, কারো কাছে একটা ভিক্ষে না নিয়ে তোদের সম্মত উপার্জন করে খাইয়ে এসেছে, আর আজ তুই সেই মানুষটাকে চোর বলে বিশ্বাস হইল। চুরির মাল যার কাছে পাওয়া যায় তাকে তো চোর তবু কিন্তু উনি তোমার বাবা মা, আর বাবা মা হলেন পরম দেবতা। এমন চোর দেবতাদের সাথে আর আমি এক করে কিছুতেই থাকবো না। তুমি এই চোরদের সাথেই থাকো, আমি চললাম। দাঁড়াও লাভলি,
তুমি কোথাও যাবে না? হ্যাঁ, বাড়ি ছেড়ে যেতে যদি হয় তো এই চোরগুলোই যাবে। আমাদের বড় মেয়ে কি বলছে গো? আমরা নাকি চোর, আমাদের তাড়িয়ে দিচ্ছে। না রতি না, ও তোমাকে কিছু বলেনি। তুমি যে ওর গর্ভধারিণী মা, কত কষ্টে বুকে আগলে রেখে ওকে তুমি মানুষ করেছ। তোমার মনে নেই সেই ছোটবেলায় প্রচন্ড জ্বরে তোমার বড় মেয়ের সারা রাত কোনো জ্ঞান ছিল না? তখন তুমি সারা রাত জেগে তুমি তোমার ওই বরফের মাথায় জল পটে নিয়ে গেছো। ওকে সে কথা ভুলে তোমাকে আমার আঘাত দিতে পারে? আরতি পারে না। তুমি তো কম কষ্ট করনি গো। সেই 10 ক্রোশ রাস্তা হেঁটে গিয়ে শহরে থেকে ডাক্তার নিয়ে এসে পরমীকে তুমি সুস্থ করে তুলেছিলে। আজকে সে কথাও ভুলে যাবে? বলো না গো, বলো না, আজকেও সে কথা ভুলে যাবে? বলো না। চোর বাপের এই সামান্য প্রতিদান আরো কি মনে থাকে? আরতি বাবা বড়, আমি তোর কাছে কিচ্ছু চাই না। তোর কাছে শুধু হাত জোর করে অনুরোধ করছি, আমাকে নয় তোর মাকে এ বাড়িতে থাকতে দে। আমি চলে যাব। না, যাবো না। যে বাড়িতে আমার স্বামীর স্থান হবে না সেই বাড়িতে আমি থাকবো না। প্রয়োজন হলে তোমাকে নিয়ে আমি পথে পথে ভিক্ষে করে বেড়াবো, আমি গাছতলায় বাস করবো, তবু তোমাকে ছেড়ে আমি কোথাও থাকবো না গো। তোমাকে ছেড়ে আমি কোথাও থাকবো না, কোথাও না। যে রক্ত আজ আমাদের চোর অপমান দিল, সেই রক্তের বন্ধনকে ছিন্ন করে আর আমাদের এই বাস্তু দেবীকে শেষবারের মতো প্রণাম জানিয়ে আমরা এই সংসার থেকে চিরবিদায় নেই। চিরবিদায়। মানুষের পরিচয় যার আছে মানুষ, কেন যে মানুষ তা ভুলে যায়। যে হৃদয় কখনো আঘাত করেনি, কেন সে আঘাত শুধু সয়ে যায়। বলো দয়া তোমার এ যে কেন বিচার, বলো দয়া তোমার এ যে কেন বিচার। ও দয়া, ও দয়া, তোমার বৌদির নকল স্বামী থেকে আর বেশি দিন মতো এখানে থাকা আমার সম্ভব নয়। যদি কোনোভাবে মহেশ মল্লিক জানতে পারে তাহলে তো আমার ভীষণ বিপদ হবে। কিন্তু তুমি চলে গেলে যে আমার বৌদিমণি ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে রাজাবাবু। মাধবদা, তোমার ভয়ে ওই মহেশ মল্লিক তার থাবা গুটিয়ে বসে আছে, আর তুমি চলে গেলে ওই শয়তানটা বোধ হয় সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিতে আমার বৌদিমণির উপর অমানসিক অত্যাচার শুরু করবে রাজাবাবু। মাধবদা তুমি আর আমি সহ্য করতে পারছি না রাজাবাবু, আর আমি সহ্য করতে পারছি
পারছি না নিজের হাতে কোলে পিঠে করে মানুষ করা সেই ছোট্ট হাবাগোবা ছেলেটাকে ওই শয়তানটার নির্মম অত্যাচার দেখো আমি কোনো প্রতিবাদ করতে পারিনি রাজাবাবু, কোনো প্রতিবাদ করতে পারিনি। পাছে পাছে শয়তানটা আমায় মেরে ফেলে। মাথা নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সেই অসহায় হাবাগোবা ছেলেটার কাতর আর্তনাদ শুনে গেছি, আর মনে মনে শুধু ঈশ্বরকে দেখে গেছি। ও ঈশ্বর, তুমি কবে উদয় হবে? ওই শয়তানটার শাস্তি দিতে তুমি কবে উদয় হবে? মাথা তোমার আমার কাতর প্রার্থনা ঈশ্বর শুনেছে তো রাজবাবু, আর সেজন্য তো এই সংসারে রক্ষা করতে করে এই ঈশ্বর তোমাকে এ বাড়িতে পাঠিয়েছে। মাথা তুমি কিন্তু ভুল করছো মাথা। আমি তুমি যে আমাদের কাছে দেবদূত তো রাজবাবু, তুমি যে আমাদের কাছে দেবদূত, তাই তো তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আপাতত এ বাড়ি ছেড়ে চলে যেও না। তুমি চলে গেলে ওই মহেশ মল্লিক হয়তো আমার বৌদিমণিকে একেবারে শেষ করে দেবে রাজবাবু, একেবারে শেষ করে দেবে। না মাথা না, মহেশ মল্লিক যদি আমার মেম সাহেবের একটু টুকরো ক্ষতি করে তাহলে তাকে আমি কেটে টুকরো টুকরো করে দেব। আমার প্রতি তোমার কিসের এত দয়া? দয়া নয় মেম সাহেব, আপনাকে আমি রাজা, তুই কি করছিস রাজা? মনের অপ্রিয় গোপন সত্যটাকে তুই এভাবে কাজ করতে চাচ্ছিস? জানতে পারে যে তার নকল স্বামীর অভিনয় করতে করতে মেমসাবকে তো একটু একটু করে ভালোবেসেছি। তাহলে রাজা কি আমার মনের গোপন গোপন কথা বুঝতে পেরে গেছে? ওকে জানতে পেরে গেছে যে আমার স্বামীর চেয়েও ওকে আমি আপন মনে করি। মেমসাব, বলো রাজা। আমি বলছিলাম কি আমার কথা এখান থেকে চলে যাওয়াটাই এভাবে কেন বলছো রাজা? না, মানে আমি একজন গুন্ডা মস্তান, সমাজ বিরোধী, সমাজে সব থেকে নোংরা আবর্জনার মধ্যে মানুষ আমি। তাই আমার ছোঁয়া লেগে যদি আপনার দেহ মন অপবিত্র হয়ে যায় তাহলে যে নিজেকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না মেমসাব। মেমসাব নয় রাজা, বলো বন্ধু। বন্ধু? হ্যাঁ বন্ধু, তুমি আমার পাশে যেভাবে দাঁড়িয়েছো, তুমি যে আমার বড় আপন বন্ধু, তাই তো তোমার হাত ধরে আমি গাইতে চাই। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য করেছি আমি মন্দির ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা।
নাকি আমার পালিত বউ ঝুমরির কাছে লুকিয়ে আছে। আরে বলিস কি রে? আমারও তো তাই মনে হয়েছিল স্যার। রাজা ভেবে ভুল করে ভেবেছিলাম পুলিশের মার খেয়ে ও এমন হাবা গোবা হয়ে গেছে, কিন্তু এখানে এসে আপনার নকল ভাইয়ের সাজে ওই রাজাকে দেখে আমার সব ভুল ভেঙে গেছে স্যার। আরে আমারও ভুল ভেঙে গেছে বাবু, আমারও ভুল ভেঙে গেছে। যেগুলো নকল গোবারাম আমার গায়ে চাবুক তুলেছিল, আর তাই তো ভাবি যে দুর্গা এই বাড়িতে আসার কয়েকদিনের মধ্যে ওই গোবারাম কি এমন অদৃশ্য শক্তি অর্জন করে ফেললো যে আমার গায়ে সে চাবুক তোলে। তবে এবার আমিও পাশা খেলবো, এক নতুন পাশা। আরে দেখো কি হয়। হ্যাঁ, কি যেন নাম বললে? ওই ঝুমরি, মানে তোমার পালিতে বোন ওই রাজাকে ভালোবাসে তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আরে এই নাও 1 লাখ টাকা। আর কালকে আমার ওই গোবারাম ভাইটাকে খতম করে তুমি তোমার বোন ওই লাভলিকে নিয়ে আমার ওই 7 নম্বর আর ওইখানে নিয়ে ঝুমরিকে নিয়েই তো আমি আমার ওই মহিষাসুর মর্দিনী নাটকের ড্রেস রিহার্সালটা সেরে নেব। যে ঝুমরিকে মন দিয়ে তুই ভালোবাসে তাকে তুই ভুলে এই মেয়েটাকে ভালোবাসার প্রথম ভাবছিস। অপরাধ নিও না ঠাকুর, শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে আমার আসল স্বামীর অবর্তমানে আমি এই নকল স্বামীর হাত ধরেছি। তুমি আমায় ক্ষমা করে দিও ঠাকুর। আমার স্বামী এলে আমি রাজাকে। মেমসা, আমায় আপনি ক্ষমা করবেন। কত আমাকে এখানে আটকে রাখতে চাইলো, বিবেকটা আমায় হাত ছাড়ি দিয়ে ডাকছে, রাজা, আর সেই বিবেকের টানে আমি আবার অন্য জায়গায় ফিরে চললাম। আমাকে এমন বিপদের মধ্যে ফেলে রেখে তুমি চলে যেও না রাজা। পালিয়ে নয় মেমসা, আমি আপনার স্বামীকে খুঁজে আনতে চললাম। কিন্তু তার আগে যদি আমি নিজেই হারিয়ে যাই? ঈশ্বরের প্রতি আস্থা আর নিজের প্রতি ভরসা রাখুন, দেখবেন আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না মেমসা। আরে ভগবান যা পারে না তাই মহেশ মল্লিক করে দেখায়। আরে বুঝলে ভাই, নকল গোবারা। কি মনে করে দাদা আসল ধান্দা? আরে চাঁদ ডুবেছে, ফুল ঝুলেছে কদম তলাইতে, আর তোর কপালে শনি নাচছে। এবার বাজাবে কে? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তোলার লট্টু, আর দাদা আমার হারাম দাদা একটা বোকা মহিলা। মিস্টার নকল গোবারাম ওরফে রাজা মস্তান। দিগন্তদা, আরে আসুন ইন্সপেক্টর আসুন। ওই বলেছিলাম না যে আপনার ওই খুঁজে ফেরা আসামি রাজা মস্তান শুধু আমার ভাইয়ের ছদ্মবেশে আমার বাড়িতেই নয় স্যার, আমার ভাইয়ের বউটাকে যথারীতি তার নিজের বউ বানিয়ে ফেলেছে স্যার। জাস্ট সেটা ও গোবারাম না রাজা সেটা আমাকে তদন্ত করতে দিন। এলা তখন থেকে আমার লাদা লাদা বলতে, আমি যদি লাদা হই তাহলে তুমি লাদি হবে গো। হ্যাঁ গো, আমি তো তোমার রানী। এখন চলো। আর তুমি আমার মনের রাজা। এখন চলো। দাঁড়াও, সেদিন তোমরা আমায় ধোকা দিলেও আজ কিন্তু তোমরা আমায় ধোকা দিতে পারবে না দুর্গা। আমি বলছি ও তোমার স্বামী নয়, অবিগল তোমার স্বামীর মতো দেখতে ও রাজা। হ্যাঁ, ও রাজা। আমি স্বীকার করছি, ওকে আমার নকল স্বামী সেজে এ ঘরে থাকতে বাধ্য করেছি। কিন্তু কেন জানো? আরে কেন আবার? আমার ওই হাবাগোবা ভাইটাকে ঘর থেকে তাড়িয়ে আরে এমন একটা বলিষ্ঠ পুরুষকে দিয়ে দেহের ক্ষুধা মেটানোর জন্য। মেম সাহেবের সমতার একটা বাজে কথা বললে তো চিন্তা করতে সরে যাবো শয়তান। আর এক পায়ে করে কিন্তু আমি গুলি চালাবো। স্যার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হামিলদার, না না, রাজাকে নিয়ে যাবেন না। দিগন্তদা, না, রাজা, তুমি যেও না রাজা। এবার দেখো কি হয়। রাজা,
এই গোটা দিন আপনার নকল স্বামী সে যে আপনার পাশে থাকতে গিয়ে যদি নিজের অজান্তে কোনো ভুল করে থাকি, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন মেম সাহেব। কিন্তু এবার আমার কি হবে রাজা? এবার আমার কি হবে? আমার স্বামী আসার সুযোগে এরা যে আমার বড্ড ক্ষতি করে দেবে রাজা। না মেম সাহেব না, দুনিয়ার কোন ছেলে রাজা মুস্তানকে আটকে রাখতে পারেনি। তাই আমার কথা মন দিয়ে শুনুন মেম সাহেব। তুই শুনে রাখ তোমার বললে ওর জন্য যদি আমার মেম সাহেবের ওই চোখ দিয়ে চোখ ফোটা চোখ পড়বে, আচার গুণ আমি রক্ত তো শরীর থেকে আমি ছিনে নেব। স্যার চলো। রাজা রাজা দিগন্তদা, তোমরা এভাবে চলে যেও না দিগন্তদা। তুমি অন্তত আমার জন্য কিছু করো। আমি আইনের সেবক ম্যাডাম, তাই শুধুমাত্র আইনকে রক্ষা করা ছাড়া ব্যক্তিগতভাবে কারোর জন্য কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। দিগন্তদা, তবে একজন পুলিশ অফিসার হিসেবে আমি আপনাকে কথা দিতে পারি, আপনার হাজবেন্ডকে আপনার কাছে ফিরিয়ে দেওয়ার আমি আপ্রাণ চেষ্টা করব। চলি, গুড বাই। দিগন্তদা, আরে পারবেন না ইন্সপেক্টর, পারবেন না। আপনি সেখানে পৌঁছানোর আগে সেই দুনিয়া থেকে হাফিজ হয়ে যাবে, হাফিজ। আপনি আমার স্বামীর কোনো ক্ষতি করবেন না। আরে শুধু তোর স্বামী নয় রে দুর্গা, আমার কথা মতো না চললে আজই হবে তোর জীবনের শেষ দিন। আর এইটা হলো তোর বেঁচে থাকার ছাড়পত্র। আর এটাকে সই করে দাও দুর্গা। না, ওই সম্পত্তি আমার নামে থাকলেও ওই সম্পত্তির মালিক হলো আমার স্বামী। আর আমার স্বামীর অবর্তমানে আমি কিছুতেই ওইখানে সই করবো না, কিছুতেই না। এই সম্পত্তিটা পাওয়ার আশায় আমি 25টা বছর ধরে অপেক্ষা করে আছি, কিন্তু আর আমি অপেক্ষা করতে রাজি নই। হয় সম্পত্তি লিখে দিবি, আর নয় জীবন। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। ওকে মারবে না বলেছে, ও আমাকে বাবা বলে রেখেছে। বাবা, ওর গায়ে একটা আঁচড় করলে তোমাকে আমি তুমি কি তোমার শরীরে কি দয়া মায়া কিছু নেই? একটা অসুস্থ মানুষকে এইভাবে মারলে? মারলাম। এই সম্পত্তিটার জন্য আমি আমার বাবাকে পর্যন্ত পুড়িয়ে মেরেছি। এই ঘরটাতে। আর সেই সম্পত্তির জন্য আজ এই ঘরে আবার আগুন জ্বলবে, আবার। আর এবার জ্বলবি তুই দুর্গা, তুই। সর্বনাশ হয়ে গেছে। আরে আবার কি সর্বনাশ হলো? রাজা মুস্তান পুলিশের গাড়ি দেখতে লাফতে পালিয়ে গেছে, স্যার পালিয়ে আরে গেছে। সে কি? ও রাজা মুস্তান আপনার উপর টার্গেট করতে পারে বলে পুলিশ আপনাকে থানায় গিয়ে ট্রায়াল দিতে বলেছে, স্যার। এই জন্যই শালা এই দেশের পুলিশ ওই পাবলিকের হাতে কেলানি খায়। একটা সামান্য ছিচকে মোস্তান তাকেও জব্দ করতে পারে না। কিন্তু ওই রাজা মোস্তানের ব্যবস্থা এবার দেখছে আমাকেই করতে হবে। আপনি কি তাহলে থানা যাচ্ছেন, স্যার? আরে না, আমি যাচ্ছি ওই রাজাকে খুঁজে বের করে তাকে জ্যান্ত কবর দিতে। আর হ্যাঁ, তোমাকে আমি একটা ওই বিশেষ কাজের দায়িত্ব দিয়ে যাচ্ছি। আর যেভাবেই হোক ওই শয়তানিকে দিয়ে তুমি এই দলিল একটা সই করিয়ে রাখবে। আর সই করতে না চাইলে জ্যান্তর পিঠে ছালটাই তুলে নেবে, কেমন? বাবা, 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 আপনি কথা বলুন বাবা। চোখ মেলে তাকান বাবা, চোখ মেলে তাকান। উঠুন বাবা। বাবা, আপনি ঠিক আছেন তো বাবা? আপনি ঠিক আছেন তো? এই ছোকরে, ওর কথা বাদ দিয়ে দলিলটাতে সই করবি কিনা বল। কখন
তবে হাতে লাঞ্ছনা সহ্য করে যাচ্ছ? তুমি তো নারী, আত্মা শক্তি, মহামায়ার শক্তি। জাগো মা, তুমি জাগো। তুই হুঁশিয়ার হয়ে থাক শয়তান। কি ভেবেছিস নারী মানে ভীরু? হ্যাঁ, নারী মানে দুর্বল। মনে রাখিস, যে নারী মমতার আধারে মায়ের মমতা দান করতে পারে, সেই নারী আবার দানব জালিনী দুর্গা হয়ে তোদের মতো অসুরকে বধ করতে পারে। কে তুমি না? আমার এই ঘরে। আপনার ঘর মানে? আমি তো এবারে কর্তা আশুতোষ মল্লিক। আশুতোষ মল্লিক? তার মানে আপনি আমার কর্তা বাবু? হায় ঈশ্বর, আপনি এখনো বেঁচে আছেন? হ্যাঁ, তুমি মাধব না? হ্যাঁ হ্যাঁ কর্তা বাবু, এই দিনটা দেখার অপেক্ষায় আজও বেঁচে আছি। ঈশ্বর বড়ই করুণাময় কর্তা বাবু, তাই তো আপনাকে আবার ওই সংসারে ঈশ্বর ফিরিয়ে দিয়েছেন। কিন্তু আপনি পৃথিবীর অন্ধকারে কোথায় অনেকগুলো বছর আমি হারিয়ে ফেলেছি, কিন্তু আজ আমার সব মনে পড়ে গেছে। আমার দুই সন্তান মহেশ আর গঙ্গারাম আমার সমস্ত সম্পত্তি একাই আত্মসাৎ করার জন্য মহেশ আমাকে এই ঘরটার মধ্যে আগুন লাগিয়ে মারতে চেয়েছিল। আমি আর্তনাদ করতে করতে জ্ঞান হারালাম। আর আপনি মারা গেছেন ভেবে বড়বাবু আপনার দেহটাকে বস্তায় ভরে ওই গঙ্গায় ভাসিয়ে দিয়েছিল। তারপর কিভাবে আমি কোথায় গিয়ে বেঁচে উঠলাম তাই ঈশ্বরই জানেন। কিন্তু তুমি কে মা? আমি আপনারই ছোট ছেলে গঙ্গারামের স্ত্রী বাবা। কি বলবে? তুমি আমার গঙ্গারামের স্ত্রী? ছোট্ট হাওয়া বাবা ছেলেটা আজ আমার এত বড় হয়ে গেছে। কোথায় 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 মাধু? আমার গঙ্গারাম কোথায়? বড় বাবুর অমানসিক অত্যাচার সহ্য করতে না পেরে ছোট বাবু এর বাড়ি থেকে পালিয়ে গেছে। এই শহর, এই কথাটা শোনার জন্য তুমি তুমি আমায় এতদিন বাঁচিয়ে রেখেছো। অভিরামের মতো গোবারামও আমার জীবন থেকে হারিয়ে গেল। অভিরাম আবার কে কর্তা বাবু? আমার আরেক অভাগা সন্তান অভিকল গোবার মতো দেখতে যমজ সন্তান। যমজ সন্তান? হ্যাঁ, যখন ওর 5 বছর বয়স তখন একদিন ওই অভিরাম স্কুল থেকে ফেরার পথে কয়েকজন যাযাবর তাকে তুলে নিয়ে পালায়। এবং ওই রাজাই যে আপনার হারিয়ে যাওয়া আরেক সন্তান অভিরাম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দিগন্তদা তুমি? অনেকক্ষণ আগে এসেছি এবং এই ফ্যামিলির মর্মান্তিক কাহিনীগুলো শুনে আমি তাজ্জব করে গেছি। মহেশ মল্লিক যে এত বড় একটা ক্রিমিনাল তা আমি ভাবতেই পারিনি। কিন্তু রাজা, সেসব এখন থাক। কিন্তু রাজা, শুনলাম রাজা নাকি তোমার হাত থেকে পালিয়ে গেছে। ইন্সপেক্টর দিগন্ত বিশ্বাসের হাত থেকে পালিয়ে যাওয়া এত সোজা নয় দুর্গা। আমি নিজে রাজাকে পালাতে সাহায্য করেছি। তার মানে তুমি রাজাকে? হ্যাঁ জানি, আইন হয়তো আমাকে বেঈমান বলবে, কিন্তু আমি কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাই। আর সেই জন্যই তো ওই মহেশ মল্লিকের মোকাবিলায় আমি রাজাকে এগিয়ে দিলাম। না ইন্সপেক্টর, ওই রাজাই যদি সত্যি আমার অভিরাম হয় তাহলে তাকে নষ্ট হতে দেবেন না। তাকে আবার কাছে ফিরে আমি আপনার হাত ধরে অনুরোধ করছি। আপনি কি করছেন কাকা বাবু? আপনি মানে তুমি সেদিনের সেই ছোট্ট দিগন্তকে আপনি চিনতে পারলেন না কাকা বাবু? তার মানে তুমি আমারই বন্ধু ওই কর্নেল গৌরব বিশ্বাসের ছেলে? বাবা কার্গিল যুদ্ধে শহীদ হন আর সেই দুঃখে মাও মারা যান। আমি মামা বাড়িতে কোন রকমের মানুষ দারোগা বাবু, আপনি তো তাহলে আমাদের নিজের লোক, আপনি আমাদের বাঁচান দারোগা বাবু। আমার ফ্যামিলির ভালো মন্দ দায়িত্ব আমি তোমার উপরে ছেড়ে দিলাম দিগন্ত। আমি আপনাকে কথা দিলাম কাকা বাবু, ওই মহেশ মল্লিকের সমস্ত কুকৃতির সাজা আমি তাকে দেবই। তার আগে চলো দিগন্তদা, আমরা সবাই ছুটে যাই আমার স্বামী আর রাজার সন্ধানে। আর আমি তোমাকে এখানে এভাবে অযত্নে একা ফেলে রাখতে পারবো না। আজ আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো। আর কি করে সম্ভব হয় মাইজা? আর পরমের সঙ্গে যে আমার এখনো ডিভোর্সই হয়নি। আরে বাবা, স্বামী স্ত্রী দুজন
একসাথে থাকলে আবার ডিভোর্স ফাইল করা যায় না। তার মানে আর বাবা তুমি আমার কাছে গিয়ে থাকবে, আর যতদিন না তোমার ডিভোর্স হচ্ছে ততদিন ওই 5 স্টার হোটেলে আমি তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবো। কিন্তু আর কোনো কিন্তু নয় লাভলি, ওই পরমকে আমি ওভার ডিউটি নাম দিয়ে ওই কারখানায় আটকে রেখেছি। আর এটাই তোমাদের পালানোর মোক্ষম সুযোগ। চলে এসো, চলে এসো। তাই চলো মাস্টার, আজ আমি আমার স্বামীর সংসার সুখে ফেলে দিয়ে তোমার হাত ধরে আমি এগিয়ে যেতে চাই সেই সুখের সন্ধানে। দাঁড়াও লাভলি, একে তুমি মাত্র 5টা মিনিট আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। কি ব্যাপার বলো? ডিউটিতে ফাঁকি দিয়ে হঠাৎ তুমি বাড়ি চলে এলে যে? আপনার ডিউটির চেয়ে আমার জীবনের শেষ কর্তব্যটুকু পালন করা আমার কাছে যে ভীষণ জরুরি স্যার। তাই তো আপনার চাকরিতে রিজাইন দিয়ে আমার জীবনের শেষ কর্তব্য আমি পালন করতে তা চাই। কি এমন কর্তব্য যার জন্য তুমি চাকরিটাই ছেড়ে দিলে? একজন মানুষ শুধুমাত্র আমায় ভালোবেসে তার আত্মীয় স্বজনকে ছেড়ে একটা বছর প্রায় আমার সাথে ছিল, আর আজ আমাকে ছেড়ে চলে যাওয়ার সময় তাকে শেষ বিদায় জানানোটা আমার কি কর্তব্য নয় স্যার? কি বললে? আমি জানি লাভলি, আজ আর তুমি আমায় এতটুকু ভালোবাসো না, কিন্তু আমি তো তোমাকে সেই আগের মতোই ভালোবাসি না। আর সেই জন্যই তো অভাবের তাড়নায় তোমার যে গয়নাগুলো আমি বন্ধক দিয়েছিলাম সেগুলো ছাড়িয়ে আজ আমি তোমার হাতে তুলে দিতে এলাম। তুমি আমার গয়না আরে ওর কথায় বেশি বার্তা দিও না লাভলি। ও তোমাকে জাস্ট ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাইছে। না স্যার, না, আমি কাউকে কোনো ব্যাপারে করছি না, বরং আপনাদের দুটি জীবনের মেলবন্ধন ঘটিয়ে আমি আমার নিজের জীবনকে ব্ল্যাকলিস্টে ফেলে দিলাম। যাও যাও আপনি যাও, আমার মতো ভিখিরির কুড়ে ঘর ছেড়ে অপরন্ত সুখে রাজপ্রাসাদে গিয়ে রাজরানী হয়ে থাকবে। যাও, আমি তোমাকে হাসি মুখে বিদায় জানালাম লাভলি, আমি তোমাকে হাসি মুখে বিদায় জানালাম। ওর অভিনয় দেখে ওই অযথা টাইম নষ্ট করার কোনো মানেই হয় না। চলে এসো, বি কুইক। দাঁড়াও বস মালিক, এই পরিবারের মান সম্মানকে পথের ধুলোয় মিশিয়ে দিয়ে এবারে বউকে খুশি নিয়ে আমি তোমাকে পালাতে যাব না। ওদেরকে যেতে দে রে শুভ, ওদেরকে যেতে দে। না না না, অভিমানের বসে নিজের অধিকার নিয়ে কারোর সাথে কোনো আপোষ করো না। শুভ, বৌদিকে তুমি জোর করে আটকে রাখো, প্রয়োজনে নিজের অবাধ্য স্ত্রীকে তুমি শাসন করো। আর আমি আজ এই শয়তানটাকে বুঝিয়ে দিচ্ছি অন্যের ঘর ভাঙার পরিণামটা কতটা ভয়ঙ্কর। এই মনে বয়স মেয়েদের গায়ে হাত তোলার পরিণামটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে এবার বুঝতে পারলি তো ভাই পড়ো। এবার চলে এসো আপনি। কি হলো রে ভাই? এর চেয়ে যদি আমি মনে যেতাম এবার আমার বাবা মাকে ফিরিয়ে আনতে হবে। কোথায় না দাদা, কোথায় না। বাবা মা যখন বাড়ি ফিরে এসে তখন আমি বলবে তাদের শুনো নিজের ভাগ্যের সন্ধান করতে বহু দূর দেশে চলে গেছে। আর সে কোনোদিনও ফিরবে না দাদা, আর সে কোনোদিনও ফিরবে না। শুনুন, কথা বলছিস না কেন রে ভাই? তোর ছিল কেন? তবে কি তুই না 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 আমার শুভ বাবাকে ছেড়ে যেতে পারবে না। কোনটা বল না রে ভাই, একটি ভাত কোনটা বল না রে শয়তান মহেশ বললি, তোমাকে আমি ছাড়বো না শয়তান, কিন্তু তার আগে আমি আমার বাবা মাকে বাড়ি ফিরাবো। তারা শেষ বারের মতো তাদের শুভমকে একটু শুভম নেই জানতে পারলে বাবা মা যদি শোক সেই শোক সহ্য করতে না পারে, যদি অন্য কোনো অঘটন ঘটে যায়, তার চেয়ে আমি আমার বাবা মাকে বলবো
মুহূর্তে চলে গেছে